আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের দাফন দিল্লি হয়ে গেছে বলছেন পাবনায় সার্জিস আলম। জামাতের গঠনতন্ত্রে আসে 14 সংশোধনী। এরপর থাকছে বন্যা কবলিত চট্টগ্রামে জামাতে আমির দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ। সর্বশেষ জানাবো রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিক্রিয়া বলছেন তথ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে বলছেন পাবনায় সার্জিস আলম। আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার 9 জুলাই রাতে পাবনার চাটমোহরের বালুচর মাঠে আয়োজিত জুলাই পদযাত্রার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে, আওয়ামী লীগের পতন হয়েছে, এখন দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে। নতুন বাংলাদেশ গঠনের জন্য দালালতন্ত্র, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত প্রশাসন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন সার্জিস আলম। বলেন, সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি সেবা পেতে রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষা খাতের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক প্রভাবকে দায়ী করে তিনি অভিযোগ করেন, হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডারেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, অবৈধ ব্যবসায়ী এবং ক্ষমতার অপব্যবহার দূর করারও আহ্বান জানান তিনি। বিএনপির প্রসঙ্গ টেনে সার্জিস আলম বলেন, কোন দল শুধু ক্ষমতায় থাকলেই তাদের নেতাকর্মীরা প্রশাসনের উপর প্রভাব বিস্তার করতে পারেন না। তিনি জনগণের প্রতি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোটে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দলের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এসব অভিযোগকে তিনি রাজনৈতিক অপপ্রচার বলেও দাবি করেন। শেখ হাসিনার শাসনামলে প্রশাসনের দলীয়করণ, গুম, গ্রেপ্তার ও দমন পীড়নের অভিযোগ তুলে সার্জিস আলম বলেন, প্রশাসনকে কোনো রাজনৈতিক দলের নয়, দেশের স্বার্থে কাজ করতে হবে। এরপর থাকছে জামাতের গঠনতন্ত্রে আসছে 14 সংশোধনী। দীর্ঘ 7 বছর পর দলীয় গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। 2024 সালের গণ অভ্যুত্থানের পর দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে নতুন বাস্তবতায় দলটি সাংগঠনিক কাঠামো আরও আধুনিক ও কার্যকর করতে প্রায় 14টি সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান আমিরের নেতৃত্বে এটি গঠনতন্ত্রের সবচেয়ে বড় ধরনের সংশোধন হতে যাচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো, নতুন উপদেষ্টা পরিষদ গঠন এবং বিভিন্ন সাংগঠনিক ধারার পরিমার্জন। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী গঠনতন্ত্রের 6ষ্ঠ অধ্যায়ে 68 নম্বর ধারায় নতুন উপধারা যুক্ত করে জেলা ও মহানগর পর্যায়ের আমিরদের আর্থিক ব্যয়ের সীমা নির্ধারণ করা হবে। একই সঙ্গে দলীয় অর্থায়নের উৎস ও আর্থিক ব্যবস্থাপনা আরও স্পষ্টভাবে গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সংশোধন প্রস্তাব নিয়ে ইতোমধ্যে দলীয় শূরা বৈঠকে আলোচনা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রস্তাবগুলো প্রথমে সংশোধনী কমিটি, পরে নির্বাহী পরিষদ এবং শেষে শূরা পরিষদের বিবেচনায় আনা হচ্ছে। তিনি বলেন, 23তম সংশোধনী প্রস্তাব শুরু সভায় উপস্থাপন করা হয়েছে এবং কয়েকটি বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, তবে কিছু প্রস্তাব নিয়ে এখনো আলোচনা চলছে। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে কেন্দ্রীয় সংগঠনের অধীনে একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টিও রয়েছে। এই পরিষদ এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কথা চিন্তা করা হচ্ছে যারা দলের সদস্য না হলেও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টি নিয়ে শূরা সদস্যদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী শূরা বৈঠকেও এটি নিয়ে আরও আলোচনা হবে। চূড়ান্ত অনুমোদনের পর সংশোধনীগুলো দলীয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দলীয় নেতারা জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ এবং সময়োপযোগী করতেই এসব সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। জানাবো বন্যা কবলিত চট্টগ্রামে জামাতে আমির দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তিনি তাদের হাতে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। শুক্রবার 10 জুলাই সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় যান। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে
ধারণা নেন এবং পানিবন্দী পরিবারগুলোর দুর্ভোগের কথা শোনেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক এবং নৈতিক দায়িত্ব। তিনি দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সব শ্রেণী পেশার মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। দলীয় সূত্রে জানা যায়, বাঁশখালীর কর্মসূচি শেষে তিনি সাতকানিয়ার বন্যা কবলিত এলাকায়ও পরিদর্শন করেন। পাশাপাশি চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের পরিকল্পনাও রয়েছে। সর্বশেষ জানিয়ে দেব, রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া, বলছেন তথ্যমন্ত্রী। রাজনীতি কেবল ক্ষমতা ভোগের মাধ্যম নয়, এটি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের একটি প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার 10 জুলাই সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের আসন্ন বরিশাল সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফরে দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তিনি আরো বলেন, সরকারের উদ্যোগে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য বিশেষ কার্ড চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষ অপেক্ষায় রয়েছেন। বিএনপির সরকার দায়িত্ব নেওয়ার পর এটি বরিশালে তার প্রথম সফর বলে উল্লেখ করেন তিনি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ZFR এর নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। এর আগে সকাল 10:30টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে প্রশাসনিক ভবনের সামনে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপাচার্য ও স্থানীয় ছাত্রদল নেতারা। পরে দুপুর 12:10 ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী ঘোষণা করেন তিনি।